আলোচ্য সেটটা 17তম সেট। ভালো করে দেখো, এই সেটটা আমি সলভ করছি। এর আগে আমরা 16টা সেট আপলোড করেছি মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার থেকে। মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের 2024-25-এর ধরো এর আগে 16টা তোমাদের বিদ্যালয় থেকে যে টেস্ট পেপার পেয়েছো, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক টেস্ট পেপার 2024-2025, এর আগে 16টা সেট আপলোড করেছি। আজকে আমাদের 17তম সেট। দেখে নাও, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাস থেকে জ্বালানি সরবরাহ করা হয়? এটা মিথেন। তারপর দেখে নাও, কোন তাপমাত্রায় গতিশক্তি শূন্য হয়? এটা 0K। সিওর বা বাষ্প ঘনত্ব, সিও গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব গ্যাসটা হলো N2। সিও মানে হলো 12, সি মানে 12, ও মানে 16, তাহলে এটা যোগ করলে 28, N2 মানে কত? 28 হবে। এইটা হলো শিওর আণবিক গুরুত্ব। আমি শিওর দেখো আণবিক গুরুত্ব বার করলুম, তাহলে শিওর দেখো মানে আণবিক গুরুত্ব 28, আর N2 দেখো আণবিক গুরুত্ব 28। তাহলে এবারে বাষ্প ঘনত্ব বার করার নিয়ম হলো এটাকে 2টে ভাগ করব, আর এটাকেও 2টে ভাগ করবো, 14। তাহলে এর দেখো তাহলে হলো N2-র বাষ্প ঘনত্ব সেটা হলো 14, আর NO দেখো বাষ্প ঘনত্ব 14। তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাবো কত? অপশান বি। তারপর দেখে নাও, এসআই পদ্ধতিতে তাপ পরিবেশন একক আমরা বলবো ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। দাড়ি কামানোর জন্য আমরা অবতল দর্পণ ব্যবহার করি। তারপর দেখে নাও, উত্তল দর্পণের সামনে 2F এর বেশি দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? দেখে নাও, বস্তু যদি 2F এর বেশি দূরত্বে থাকে, দেখে নাও বস্তুর অবস্থান হলো দেখো 2F এর বেশি দূরত্বে, তাহলে প্রতিবিম্ব কোথায় থাকবে? প্রতিবিম্ব প্রতিবিম্ব থাকবে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? দেখো এফ এবং 2F এর মাঝখানে। দেখে নাও, এখানে বস্তু আমাকে বলেছে 2F এর বাইরে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? দেখো এফ এবং 2F এর মাঝখানে। দেখতে পেলে? তাহলে আমরা বলবো এফ এর বেশি এবং 2F এর কম, তাহলে অপশান বি হবে। তারপর দেখো 1.7 বলেছি এ ও বি এর মধ্যে তুল্যরোধ বার করতে বলেছে। মনে রাখবে তুল্যরোধ বার করার নিয়ম হলো, সেটা হলো এই দুটো দেখো সমান্তর সমবায় আছে আর এটা শ্রেণী সমবায় আছে। তাহলে সমান্তর সমবায় নিয়ম কি? দুটো রোধের গুণফল বা যোগফল। দেখে না, দুটো রোধের গুণফল মানে 3x6/3+6, 3x6/3+6, এটা করা হলো। আর এইটার সঙ্গে এইটা শ্রেণী সময় আছে, তাহলে 2 প্লাস হবে, শ্রেণী সময় যোগ হবে, তাহলে এটা প্লাস এই যে তুল্যরোধটা সেটা করলে দেখো উত্তর আসছে 2 + 2 মানে 4। আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি দেখো অপশান ডি। তারপর দেখে নাও বাল্যচক্র। দেখে নাও বাল্যচক্রে ব্যবহৃত তরল, সেটা আমরা বলবো পারদ। ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা বেরিয়ে এলে, ভর সংখ্যা কত? ভর সংখ্যা 4 কমবে, প্রোটন সংখ্যা 2 কমবে, তাহলে 235 থেকে 4 কম মানে 231, আর 92 থেকে 2 কম মানে 90। দেখেন তাহলে থোরিয়াম হবে, তাহলে অপশান বি বলবো। ক্ষার ধাতু নয়, দেখে নাও ক্ষার ধাতু নয়, খুব ভালো করে দেখে নাও। ক্ষার ধাতু আমরা বলবো 1 নম্বর। দেখো 1 নম্বর যে গ্রুপটা সেটা ক্ষার ধাতু, তাহলে 1 নম্বর গ্রুপটা দেখে নাও, সেটা হলো লিথিয়াম, সোডিয়াম, LiNaKRbCsFr, এগুলো হলো ক্ষার ধাতু। তাহলে দেখো এর মধ্যে দেখো আমরা কিন্তু সিএ পাচ্ছি না, তাহলে ক্ষার ধাতু নয়, তাহলে আমরা বলবো সিএ, ক্যালসিয়াম। না, খুব ভালো প্রশ্ন। দেখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটা তৈরি যৌগ, সেটা খাদ্য লবণ বা NaCl। খাদ্য লবণের সংকেত কি? আমরা এখানে NaCl বলবো।
তড়িৎ বিশ্লেষণ ঘটনার যে যন্ত্রে তার নাম হলো ভোল্টামিটার। তাহলে পাইরোসালফিউরিক অ্যাসিড বা অলিয়াম এর সংকেত কি? সংকেত হলো H2SO7। তারপরে দেখো এখানে সালফাইডযুক্ত আকরিক জিঙ্ক ব্রেন্ডের সংকেত হলো ZnH। তাহলে সালফাইডযুক্ত আকরিক সেটা হলো জিঙ্ক ব্রেন্ড। কোন পলিমারটি জৈব ভঙ্গুর নয়? জৈব ভঙ্গুর যেগুলো হয় স্টার্চ হবে, সেলুলোজ হবে, প্রোটিন হবে। তাহলে টেফলন কিন্তু জৈব ভঙ্গুর নয়, তাহলে অপশন বি বলবো। তারপর দেখে নাও 2.1, খুব ভালো প্রশ্ন। জ্বালানির তাপন মূল্য যত বেশি হবে জ্বালানির পরিমাণ তত কম হবে। একটু দেখে নাও ব্যাপারটা কেন, একটু কারণটা বুঝে নাও। দেখে নাও এখানে দেখো তাপন মূল্য একক কি? কিলোজুল পার কেজি। তাহলে কয়লার দেখো তাপন মূল্য 15 থেকে 34,000। এবার দেখো এদিকে দেখো চলে এসো, বিউটেন দেখো প্রায় 49,000, আর হাইড্রোজেন সেটা হলো 1,50,000। দেখতে পাচ্ছ? তাহলে এখানে সব কিন্তু 1 কেজি পোড়ানোর জন্য। তাহলে তাপন মূল্য একটু বেশি হচ্ছে কিন্তু কয়লা মানে পরিমাণটা এক থাকছে। তাহলে তাপন মূল্য বেশি হলে তাপন মূল্য বেশি হয় তাহলে কিন্তু পরিমাণটা কম হয়ে যাচ্ছে, কারণ তাপন মূল্য বেশি হলে আমার কিন্তু পরিমাণ কি হবে? পরিমাণ কমে যাবে। তাপন মূল্য বেশি হলে পরিমাণ কম হবে। এখানে সিদ্ধান্ত হলো কম হবে। বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলে? ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজি দেখা যায়? থার্মোস্ফিয়ার। এনমোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ সমীকরণটি হলো PV=NRT। আদর্শ গ্যাসের দেখে নাও, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে অণুগুলির বিন্দুভর বা তাদের আয়তন তুলনায় নগণ্য। হ্যাঁ, এটা সত্য। এটা হলো আদর্শ গ্যাসের স্বীকার্য। এটা ধরে নেওয়া হয়েছে গ্যাসের অণুগুলো বিন্দুভর এবং তাদের আয়তন পাত্রের আয়তনের থেকে নগণ্য, এটা ধরে নেওয়া হয়েছে, তাহলে সত্য এটা। তারপর দেখো তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস তরলের প্রসারণ। দ্বিতীয় পাত দিয়ে থার্মোস্ট্যাট তৈরি হয়, এটা সত্য। একটি আলোরশ্মি অবতল দর্পণের কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণের মান আমরা বলবো 0 ডিগ্রি। দৃঢ়চ্ছিরি প্রতিকারের জন্য আমরা কোন লেন্স ব্যবহার করি? উত্তল লেন্স আমরা ব্যবহার করি। তাহলে ইলেকট্রিক হিটারে তাপীয় কোণটি কিসে? নাইক্রোম তারের তৈরি। বাল্যচক্রে মেরু দুটোকে উল্টে দিলে তাহলে ঘূর্ণনের বিপরীত হয়ে উল্টে যাবে। তারপরে কোন তেজস্ক্রিয় রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত? এটা বিটা রশ্মি। প্রাচীন গাছ ও জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য আমরা কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি? এখানে এটা মনে রাখবে। দেখে নাও, খুব ভালো করে মন দিয়ে দেখে নাও। দেখো জীবাশ্ম বা বিভিন্ন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয় করার জন্য আমরা C14 বা C12 এগুলো ব্যবহার করি। দেখে নাও। তারপর দেখো 17 নম্বর দেখে নাও। 17 নম্বর মৌল যা তৈরি সবচেয়ে বেশি, এটা আমরা বলবো ফ্লুরিন বলবো। বিরল মৃত্তিকা মৌল আমরা বলবো সিই বিরল মৃত্তিকা মৌল। দেখে নাও মৌল দেখে নাও সি, দেখতে পাচ্ছ? তাহলে সি। অ্যামালগাম আমরা পারদ Hg বলবো। থার্মিক প্রেডিকশন করা যায়, সেটা ক্রোমিয়াম Cr বলবো। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন দেখা যায়? সমযোজী বন্ধন দেখা যায়। সিউ তড়িৎদ্বারে সিউ দ্রবণের অ্যানোডের ক্ষয় হয়। হ্যাঁ, অ্যানোডে কি পরিবর্তন হয় বলছে? অ্যানোডের ক্ষয় হয়। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক রূপান্তর হয়? এটা আমরা বলবো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তির রূপান্তর হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তির রূপান্তর হয়। রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে আমরা কি ব্যবহার করবো? পটাশিয়াম অরোসাইনাইড ব্যবহার করবো। দেখে নাও, রূপোর ওপরে সোনার প্রলেপ দিতে হলে আমরা পটাশিয়াম অরোসাইনাইড দেখে নাও ব্যবহার করবো, পটাশিয়াম অরোসাইনাইড ব্যবহার করবো। তারপর ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়ার দ্রবণ যোগ করলে অধক্ষেপ পরে FeOH3, ফেরিক হাইড্রক্সাইড FeOH3।
নাইট্রোলিন। নাইট্রোলিন নাইট্রোলিন তোমরা দেখে নাও, খুব ভালো দেখে নাও নাইট্রোলিন কাকে বলে। দেখে নাও ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ নাইট্রোলিন বলবো, এটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। পুরাতন দেখো পুরনো তৈলচিত্র কোন গ্যাসের সমস্ত কালো হয়ে যায়, এটা পিভি, এটা হলো H2S, আমরা কি বলবো H2S। তারপরে দুটি এইচ পরমাণুযুক্ত একটা হাইড্রোকার্বন, সেটা হলো অ্যাসিডিন, CH ট্রিপল বন্ড CH। টেফলন, টেফলনের মনোমারের নাম কি, দেখে নাও টেফলনের মনোমার এটা হলো, দেখে নাও CF2 ডবল বন্ড CF2, দেখে নাও টেফলনের মনোমার হলো পলিটেট্রাফ্লুইথিলিন। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaNH CO3 বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়, এটা CO2 উৎপন্ন হয়। তারপর দেখো এরপরে চলে এসো বিভাগ গয়ে চলে এসো। দেখো জীবাশ্ম সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন, জীবাশ্ম সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখে নাও। জীবাশ্ম সংরক্ষণের প্রয়োজন, এখানে 3টে পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্ট হলো জীবাশ্ম ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে, মানে অদূর ভবিষ্যতে ভাণ্ডার শেষ হয়ে যেতে পারে। 2 নম্বর হলো জীবাশ্মের তৈরি হতে কোটি কোটি বছর সময় লেগেছে, যা পুনর্নবীকরণযোগ্য নয়। আর 3 নম্বর পয়েন্ট হলো জীবাশ্মের ব্যবহারের ফলে CO2 পরিমাণ বাড়ছে, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেলে 3টে পয়েন্ট আমরা বলে দেবো। 3.2 দেখে নাও নির্দিষ্ট ভরের, দেখে নাও নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কত ডিগ্রি সেলসিয়াস করলে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, চাপটা অপরিবর্তিত। দেখে নাও তাপমাত্রা 27 প্লাস 293 কেলভিন, T2টা চাইছে, চাপটা অপরিবর্তিত আমরা বলতে পারি V1/T1 = V2/T2। তাহলে বলা আছে আয়তনটা দ্বিগুণ, আয়তন ছিল V1, প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2, তাহলে V2টা বলা আছে প্রাথমিক আয়তনের দ্বিগুণ হলো, তাহলে 2V1 হলো। তাহলে এবার দেখো কোনাকুনি গুণ করা হলো, দেখো 600 এখানে অন্তিম তাপমাত্রা হলো 600 - 273 সেন্টিগ্রেড, অর্থাৎ 327 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর দেখে নাও অথবা প্রশ্ন দেখে নাও ভালো করে। 5 লিটার দেখতে পাচ্ছ, 5 লিটার আয়তনে একটি বদ্ধ পাত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম O2 আছে, চাপ নির্ণয় করতে বলেছে, আর এর মান বলা আছে। এটা অঙ্ক অনেকবার দিয়েছে, তোমাদের সুবিধার্থে অঙ্কটা সলভ করে দেখাচ্ছি। ভি এর মান দেওয়া আছে, টি এর মান দেখো 27 মানে 27 প্লাস 273 300 কেলভিন, ডব্লুর মান বলা আছে 20, ডব্লুর মান এটা 20 গ্রাম, আর এম এর মান দেখো এম এর মান 32, আর এর মান দেওয়া আছে। তাহলে এবার দেখো আমরা জানি পিভি সমান NRT, এন এর জায়গায় আমরা W/M বলবো, তাহলে এখান থেকে পিভি সমান W/NRT, তাহলে পি এর মান পেয়ে গেলাম। প্রত্যেকের দেখো মান বসিয়েছি, বসে উত্তর পেয়ে গেছি। দেখো 3.075, অর্থাৎ চাপটা হলো 3.075 ATM। ATM বলতে বায়ুমণ্ডলীয় চাপ। তারপর দেখে নাও শুদ্ধ বর্ণালী, দেখে নাও শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী কাকে বলে। দেখে নাও শুদ্ধ বর্ণালী অর্থাৎ দেখো যে বর্ণালীতে প্রত্যেকটি বর্ণকে পৃথকভাবে এবং স্পষ্টভাবে দেখা যায় শুদ্ধ বর্ণালী বলে, আর যে বর্ণালীতে প্রত্যেকটি বর্ণকে পৃথকভাবে স্পষ্ট দেখা যায় না তাকে বলে অশুদ্ধ বর্ণালী, পেয়ে যাবে। তারপর দেখো সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেয় কেন। দেখে নাও সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেয় কেন, দেখে নাও সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রেখায় থাকে, তাই সূর্যরশ্মিকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অনেকটা পথ অতিক্রম করে পৃথিবীতে আসতে হয়। তাহলে পৃথিবীতে 7টি বর্ণের মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়, বিক্ষেপণ অন্যান্য আলোর থেকে অনেক কম হয়, ফলে অন্যান্য কম তরঙ্গদৈর্ঘ্যের আলোকগুলি বেশি বিক্ষিপ্ত হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে, ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না, শুধুমাত্র লাল আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে। তাই সূর্যোদয় সূর্যাস্তের আগে ব্যক্তি সূর্যকে লাল বা রক্তিম দেখেন। এসব সহায়িকা থেকে বলছি। তারপর দেখো 27, দেখে নাও 27 ওহম বিশিষ্ট 27 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 3টি ভাগে ভাগ করে দেওয়া হলো, সমবায়টির তুল্যরোধ বার করতে বলছে। দেখে নাও 27কে 3টে ভাগ করলে 9 করে পাবো, 9 ওহম 9 ওহম 9 ওহম, দেখতে পাচ্ছ।
তাহলে 3টে ওহম, তারপরে 9 ওহম 9 ওহম 9 ওহম পাচ্ছি। তাহলে এবার দেখে নাও এখানে আমি তুল্যরোধ বার করার নিয়ম হলো কি, তাহলে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এবার 9 কোথা থেকে এলো, মানে বলা যায় 3টে ভাগ মানে 27/3, 27/3 9, তাহলে প্রত্যেকটা 9 ওহম করে হয়ে যাবে। এবার এর তুল্যরোধ বার করার নিয়ম হলো 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। প্রত্যেকে দেখো মান বসিয়ে দিয়েছি, তাহলে 1/RP সমান দেখো 3/9, তাহলে 1/3, তাহলে RP সমান 3। আরপি মানে হলো এই যে সমান্তর সমবায় তুল্যরোধ, আরপি মানে হলো সমান্তর সমবায় তুল্যরোধ। তাহলে আরপি পেয়ে গেলাম 3 ওহম। তারপর দেখে নাও কার্বন ডাইঅক্সাইড লুইস ডট রাখতে বলছে। দেখে নাও কার্বন ডাইঅক্সাইড লুইস ডট ভালো দেখে নাও, কার্বন ডাইঅক্সাইড লুইস ডট খুব ভালো দেখে নাও। এক্স এর পরমাণু সংখ্যা হতো 7। এক্স এর দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করলে সমযোজী তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হবে দেখাতে বলছে। এক্স মানে দেখে নাও 7 মানে নাইট্রোজেন। তাহলে 7 মানে আমরা কি বলবো, নাইট্রোজেন। তাহলে 7 মানে আমরা বলবো নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন দেখো এখানে সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে প্রথম মনে রাখতে হবে 7 মানে আমরা নাইট্রোজেন বলবো। নাইট্রোজেনকে দেখো ভাঙলে হবে 2 5 হবে, তাহলে এটা তৈরি কি করবে, সমযোজী বন্ধন তৈরি করবে। দেখতে পেলে, তাহলে 109 পেজে তোমরা উত্তর পেয়ে যাবে। দেখো ন্যাপথলিন এবং সোডিয়াম ক্লোরাইডের দুটি ধর্মের পার্থক্য বলতে বলছে গলনাঙ্ক এবং দাব্যতা অনুসারে। এবং সোডিয়াম ক্লোরাইডের পার্থক্য পেয়ে যাও। দেখো একটা হলো ন্যাপথলিনের গলনাঙ্ক অনেক কম হয়, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এটা বেশি হয়। ন্যাপথলিন জলে অদাব্য, সোডিয়াম ক্লোরাইড জলে দাব্য। দেখতে পেলে। পরীক্ষাগারে উৎপন্ন H2S কে শুষ্ক করতে P2O5 কেন ব্যবহার করা হয়? এই গ্যাসকে জলীয় বাষ্প মুক্ত করার জন্য H2SO4 ব্যবহার করা যায় না কেন? দেখে নাও কেন P2O5 কেন ব্যবহার করা হয়, দেখে নাও। তাহলে ফসফরাস পেন্টঅক্সাইড আম্লিক অক্সাইড H2S হলো অম্লধর্মী, ফলে এরা পরস্পর বিক্রিয়া করে না, ফলে H2S কে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয়। এবার দেখো যদি আমরা কোনো H2SO4 ব্যবহার করি তাহলে কি হবে, HNO3 কিন্তু ব্যবহার করা যায় না। দেখে নাও এখানে আমরা HNO3 দেখো ব্যবহার করতে পারি না, কারণ বিক্রিয়া করে যায়। আর দেখো H2SO4ও আমরা ব্যবহার করতে পারি না, কারণ এই ক্ষেত্রে দেখো H2SO4 ব্যবহার করলে বিক্রিয়া করে যায়। বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, দেখো S প্লাস SO2 প্লাস জল উৎপন্ন হবে। দেখতে পাচ্ছ। তাহলে সেই জন্য আমরা ব্যবহার করি না, H2SO4 ব্যবহার করি না, HNO3 ব্যবহার করি না। তারপর দেখো কপার নির্মিত বস্তুকে কয়েকদিন খোলা বাতাসে রেখে দিলে সবুজ বর্ণে আস্তরণ পড়ে কেন? কপার নির্মিত বস্তুকে খোলা বাতাসে রেখে দিলে আস্তরণ পড়ে কেন, খুব ভালো দেখে নাও। আমরা এইখান থেকে বলে দেবো, আর্দ্র বাতাসে বা খোলা বাতাসে তামা কোনো সংকর ধাতুকে ফেলে দিলে, তাহলে আর্দ্র বাতাসে কোনো তামা বা তামার সংকর ধাতুকে ফেলে রাখলে O2 CO2 জলীয় সঙ্গে বিক্রিয়া করে সবুজ বর্ণের বেশি কপার কার্বনেট উৎপন্ন করে। দেখতে পাচ্ছ আস্তরণ পড়ছে, দেখে নাও। আমরা এইখান থেকে এইটুকু বলে দেবো, বলে উত্তর চলে আসবে। এছাড়াও যদি তোমরা সবটা বলতে পারো বলতে পারো। তারপর চলে এসো মরচে পড়ার শর্তগুলো কি কি। দেখে নাও মরচে পড়ার শর্ত দেখে নাও। এক হলো অক্সিজেন উপস্থিত হতে হবে, নাম্বার 2 হলো বাতাসের জলীয় থাকতে হবে, 3 নম্বর অশুদ্ধ লোহা থাকতে হবে। এগুলো হলে কিন্তু মরচে পড়বে। তারপর দেখো জৈব যৌগ অজৈব পার্থক্য বলতে বলছে। দেখে নাও জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য। দেখে নাও জৈব যৌগ এবং অজৈব পার্থক্য হলো, দেখে নাও অনেকগুলো পার্থক্য, এর মধ্যে যে কোনো তোমরা 3টে বলে দেবে। আগেরগুলো বিভিন্ন সহায়িকা আছে বলে পেজ নাম্বার লেখা হয়নি, আর আগেরগুলো সব বিভিন্ন সহায়িকা থেকে বলেছি, সেজন্য সব উত্তর ব্যাখ্যা করেছি, পেজ নাম্বার লিখিনি। তারপর দেখো ইউপ্যাক নাম CH2CH2CHO।
তাহলে CH3 CH2 CHO এর ইউপ্যাক নাম আমরা বলবো প্রোপানল। কি বলবো? প্রোপানল বলবো, প্রোপানল। তারপর দেখো CH3 CO CH3, তারপর এটা বলবো, দেখো এটা বলো প্রোপানন। তাহলে আগেরটা হলো প্রোপানল, আর এইটা দেখো হলো প্রোপানন। এটা আমরা 142 পেজে পাবো। তারপর দেখে নাও চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র আঁকতে বলছে, লেখচিত্রের প্রকৃতি লিখতে বলছে। লেখচিত্রে উষ্ণতা অক্ষে কোন বিন্দুতে বা কোথায় ছেদ করেছে? ভিটি লেখচিত্র দেখতে পেলে এটা হলো ভিটি লেখচিত্র। লেখচিত্রের প্রকৃতি দেখো সরলরেখা, দেখতে পাচ্ছ সরলরেখা। দেখো সরলরেখা পেছন দিকে স্পর্শ করলে মূল বিন্দুতে স্পর্শ করবে। তাহলে দেখো সরলরেখাকে পেছন দিকে স্পর্শ করলে মূল স্পর্শ করবে। চার্লসের সূত্র অনুসারে 0কে আয়তন শূন্য হবে, তাহলে এখানে 0কে নির্দেশ করবে। বোঝা গেল? 0 কেলভিন, কে বলতে কেলভিন নির্দেশ করবে। তাহলে সব উত্তরটা হয়ে গেল। প্রথম লেখচিত্র হলো, লেখচিত্রের প্রকৃতি হলো সরলরেখা। সরলরেখাটিকে পেছন দিকে বাড়ালে মূল স্পর্শ করবে, যেটাই 0কে নির্দেশ করবে। পেজ নাম্বার 14। তারপর দেখো 4.2 এসটিপিতে দেখে নাও। এসটিপিতে 60 দেখে নাও। এসটিপিতে 67.2 লিটার NH3-কে উত্তপ্ত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সঙ্গে বিক্রিয়া করাতে হবে? দেখে নাও অ্যামোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে পলিচিন দেখে নাও বিক্রিয়া করছে। অ্যামোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে পলিচিন বিক্রিয়াতে অ্যামোনিয়াম উৎপন্ন, তার সঙ্গে CaCl2 + H2 উৎপন্ন হচ্ছে। তাহলে এইটা হলো 107, এটা আমরা বলবো 107 বলবো। আর দেখুন অ্যামোনিয়া মানে 2 মোল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়া মানে 2 × 22.4 লিটার। তাহলে 2 × 22.4 লিটার। তাহলে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন কত? 107 গ্রাম। একে কত? আর দেখো এখানে কোশ্চেন দেখো বলা আছে 67.2 লিটার। তাহলে 67.2 লিটারে করলে আমরা এখানে দেখো ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবো। দেখবে এটা 160.5 গ্রাম চলে আসছে। খুব ভালো দেখে নাও। এইটাকে এটা কাটলে দেখো 11.2 দিয়ে কেটেছি, আর 11.2 দিয়ে কাটলে তাহলে এটা 2 হবে, এটা 6 হবে, আবার কেটে 3 হবে। তাহলে 3কে 107 দিয়ে গুণ করেছি, 3কে 107 দিয়ে 321/2, 321/2 মানে 160.5 গ্রাম। তারপর দেখে নাও একটা অথবার প্রশ্ন আছে, অঙ্ক এটা হয়েছে তবুও দেখে নাও। 8.8 গ্রাম ফেরাস সালফেটের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কি পরিমাণ H2S পাওয়া যাবে? দেখে নাও FeS, খুব ভালো দেখে নাও। FeS + H2S সমান FeSO4 + H2S। FeS এর আণবিক ভর দেখো 88 গ্রাম। আর H2S মানে আমরা বলবো কত? এসটিপিতে H2S এর আয়তন কত? 22.4 লিটার। তাহলে দেখে নাও এসটিপিতে এইটা থেকে অর্থাৎ 88 গ্রাম FeS থেকে H2S উৎপন্ন হয় 22.4 লিটার, একে কত? আর এখানে কোশ্চেনে বলা আছে 8.8 গ্রাম। 8.8 গ্রামে বার করলে দেখো পেয়ে যাচ্ছি দেখো 2.2 লিটার। 2.2 লিটার অ্যান্সার পেয়ে গেলাম 2.2। তারপর দেখে নাও তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻17 × 10⁻6 পার ডিগ্রি সি বলতে। দেখে নাও তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 বলতে বোঝায় কোনো তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের 17 × 10⁻6 অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। দেখতে পেলে? তারপরের প্রশ্ন দেখে নাও। তারপরের প্রশ্ন বলা আছে এই মান কেলভিন স্কেলও একই হয় কেন? দেখুন একই প্রশ্ন আছে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন 1 কেলভিন পরিবর্তনের সমান হয়। এই জন্যে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মানটা কিন্তু একই হয়। দেখো রেল লাইনের পরপর দুটি জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? দেখে নাও রেল লাইনের পরপর জোড়ার মুখে ফাঁক রাখা কেন? দেখো উত্তর আগে অনেকবার হয়েছে। কারণ
শীতে দেখো শীতকালে তাপমাত্রা কম হয়, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হয়, তাহলে তাপমাত্রার পার্থক্য ঘটে। তাপমাত্রার পার্থক্য ঘটলে তাহলে চাকা এবং রেলে ঘর্ষণ ফলে তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হলে মানে যতটা ধরো লোহাটা উত্তপ্ত হবে, সেই উত্তপ্ত হলে তাহলে প্রসারণ ঘটবে। তাহলে প্রসারণ ঘটলে তার লাইনটা বেঁকে যেতে পারে, বিপদ ঘটতে পারে, সেই জন্য রেল লাইন আমরা ফাঁক রাখ করতে হয়। দেখতে পেলে? তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা বলবো যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার মান একই, তার মান হবে 1/273 /°C। তাহলে প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে 1/273 /°C। তারপর দেখো অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্ররেখা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। এখানে অবতল দর্পণের ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছ ওই সম্পর্কটা অনেকবার হয়েছে, খুব ভালো করে দেখে নেবে। এখান থেকে শুরু হবে 39 পেজ থেকে শুরু হয়ে 40 পেজ শেষ হবে, F=r/2। এটা পেজ নাম্বার 39 থেকে 40 আমরা পাবো। তারপর দেখো দেখে নাও একটি সমবাহু প্রিজমের এক পৃষ্ঠে আলোর রশ্মি 30° কোণে আপতিত হলো। 30° কোণে আপতিত হলো। একটি দেখে নাও একটি সমবাহু প্রিজমে আলোর রশ্মি 30° কোণে আপতিত হলো। অপর পৃষ্ঠে প্রতিসরণের সময় 50° কোণ হলো, মানে প্রতিসরণ কোণ কত হলো? 50° হলো। তাহলে চ্যুতি কোণের মান কত হবে দেখে নাও খুব ভালো করে। ছোট্ট অঙ্ক, অনেকবার হয়েছে, এরকম টাইপের অঙ্ক হয়েছে, দেখে নাও। দেখে নাও সমবাহু ত্রিভুজ বলতে আমরা এ এর মান কত? এ এর মান আমরা বলবো 60°। মানে প্রতিসারক কোণের মান 60°। আর I1 আপাতন কোণ 30°। নির্গম কোণ মানে প্রতিসরণ কোণ কত? 35° বলবো। তাহলে আমরা বলবো ডেল্টা সমান I1 + I2 - A। তাহলে ডেল্টা I1 + I2 - A। তাহলে এর মান দেখো I1 এর মান দেখো 30°, I2 এর মান 60° বসিয়ে দিলাম, আর এর মান কত? 60° বসিয়ে দিলাম। তাহলে I1 I2 এবং এর মান সব বসিয়েছি। দেখো 50 + 30 মানে 80। তাহলে 50 দেখো 50 + 30 80, 80 থেকে 60 বাদ 20। তাহলে চ্যুতি কোণের মান পেয়ে গেলাম 20°। চ্যুতি কোণ কত হলো? আমরা পেয়ে গেলাম 20°। তারপরে দেখে নাও অথবার প্রশ্ন, খুব ভালো করে দেখে নাও। একটি মাধ্যম থেকে আলোর রশ্মি অপর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আপাতন কোণ, প্রতিসরণ কোণ এর মান বলা হয়েছে 60° এবং 30°। দ্বিতীয় মাধ্যমের তুলনায় প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে দেখে নাও। তাহলে মিউ সমান আমরা জানি sin I/sin r। তাহলে মিউ সমান sin I/sin r। এবার এখানে কোশ্চেনে চলে এসো, দেখো কত আপাতন কোণ কত? আপাতন কোণ 60°। তাহলে আমরা I এর জায়গায় 60° বসাবো। প্রতিসরণ কোণ দেখে নাও কত? 30°। তাহলে প্রতিসরণ 30° বসিয়ে দিয়েছি। তাহলে sin 30 মানে √3/2, আর sin 30 মানে হাফ। দেখো এখানে 2 দিয়ে কেটে গেল, তাহলে √3। তাহলে মিউ এর মান পেয়ে গেলাম √3। তাহলে আমরা পেয়ে গেলাম এই মিউ পেলাম, সেটা হলো এইটা আমরা পেলুম। দেখে নাও এটা হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম। তাহলে এইটা আমরা বার করলাম প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম প্রতিসরাঙ্ক। তাহলে এবার যদি বলা হয় দ্বিতীয় মাধ্যমের এটা উল্টে দেবে। তাহলে মনে রাখবে এইটা আমরা পেলাম কি? এটা পেলাম প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই উত্তরটা চলে আসবে, ওটা উল্টে যাবে। তাহলে 1/√3 চলে আসবে, মনে রাখবেন। তাহলে কি বললাম? প্রথমে এই পর্যন্ত করবো, এই পর্যন্ত করার পরে আমরা এখানে লিখতে হবে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 1/√3, কারণ এটা উল্টে যাবে। তারপর চলে এসো 4.6 চলে এসো 4.6। একটি দেখে নাও একটি পরিবাহী তারের দু প্রান্তের বিভব প্রভেদ একই রেখে যদি দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় উৎপন্ন তাপের হারের কি পরিবর্তন ঘটবে দেখে নাও। আমরা জানি H সমান I²RT/J। তাহলে উৎপন্ন তাপের হার H/T করেছি, তাহলে I²RT/J I²R/J পেয়ে গেলাম। আর এর মান আমরা জানি R সমান ρL/A। তাহলে এখানে এ মানে πr² পেয়ে যাব। তাহলে এখন মানটা এখানে বসিয়ে দিয়েছি, এটা সমীকরণ পেয়ে গেলাম। এবার দেখো এটা প্রথম ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে আমরা কি বললাম? HT পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা দেখে নাও তারের যে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 12।
ব্যাসার্ধটা 2r তার স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য 12 পেয়ে গেলাম, তাহলে ব্যাসার্ধ 2r তার স্কোয়ার পেয়ে গেলাম। এবার এখানে কাটাকুটি করলে 1/2, তাহলে এই যে মানটা, এই মানটা কত দেখে নাও আগে। এই মানটা দেখো, পুরো মানটা দেখো h/t, দেখি পুরো মানটাকে h/t দেখে নাও, h/t এর পুরো মানটা h/t, তাহলে কি হলো 1/2 ইন্টু h/t। তাহলে এইটা বলতে বোঝাচ্ছে তাপের হার, এটা বলতে তাপের হার, এটা হলো অন্তিম, এটা প্রাথমিক, তাহলে উৎপন্ন তাপের হার কি অর্ধেক হবে। ভালো দেখো, অর্ধেক, দেখতে পাচ্ছ 1/2 মানে অর্ধেক হয়ে গেল, উৎপন্ন তাপের হার আমরা বলবো অর্ধেক হয়ে যাবে। তারপর দেখে নাও 220 ভোল্ট, 220 ভোল্ট 60 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বাতিউটের রোধের অনুপাত বার করতে বলেছে। এই অঙ্কটা আগে অনেকবার হয়েছে, এই অঙ্কটা আমরা আগে অনেকবার করেছি, বহু পরিচিত অঙ্ক, আশা করি তোমরা করতে পারবে। খুব পরিচিত অঙ্ক, অনেকবার এই অঙ্ক কিন্তু আমি সলভ করেছি। দেখে নাও ভালো করে, তড়িৎচুম্বকীয়, দেখে নাও তড়িৎচুম্বকীয় আবেশ কাকে বলে, ফ্যারাডের সূত্রগুলো লিখতে বলছি। দেখে নাও তড়িৎচুম্বকীয় আবেশ কোনো, দেখে নাও কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, এই ঘটনাকে তড়িৎচুম্বকীয় আবেশ বলবো। দেখতে পাচ্ছ। আর ফ্যারাডের সূত্র তোমরা দুয়ারি গাঙ্গুলি মাইথি বইতে করতে পারো, এখান থেকে দেখো দুটো সূত্র আছে, ফ্যারাডের দুটো সূত্র তোমরা করে নিতে পারো, দেখে নাও। তারপর দেখে নাও নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনের পার্থক্য লিখতে বলছি। নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনের পার্থক্য দেখতে পাচ্ছ, খুব পরিচিত পার্থক্যগুলো আছে, আগে হয়েছিল, খুব ভালো করে তোমরা দেখে নেবে, পরীক্ষা, এটা পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনের পার্থক্য। তারপর দেখো হ্যালোজেন মৌলগুলো যদি আছে, এখানে বলা আছে পরমাণু, দেখে নাও পরমাণু আকার ঊর্ধ্বক্রমে, আয়নায়ন শক্তি ক্রমশ হ্রাস, জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস। দেখে নাও প্রথম বলা আছে পরমাণু আকার, ছোট থেকে বড়, প্রথমে এফ বলবো, তারপর সিএল, তারপর বিআর, তারপর আই। দেখে নাও অ্যান্সারটা হবে এফ সিএল বিআর আই। এটা পেয়ে যাবো 101-এ পেয়ে যাবো, তাহলে এই উত্তরটা আমরা পেয়ে যাবো, তাহলে আমরা পেয়ে যাবো 101-এ পেয়ে যাবো। তারপর দেখো, দেখো না আয়নায়ন শক্তি ক্রমশ হ্রাস, আয়নায়ন শক্তি ক্রমশ হ্রাস। তাহলে এখানে দেখে নাও আয়নায়ন শক্তি আর কি আছে, এখানে আয়নায়ন শক্তি আর কি আছে, জারণ ক্ষমতা। দেখে নাও আয়নায়ন শক্তি জারণ ক্ষমতা একই হবে, দেখে নাও আয়নায়ন শক্তি এবং জারণ ক্ষমতা ওপর থেকে নিচে নামলে হ্রাস হয়, এটা দেখো ওপর থেকে নিচে নামলে হ্রাস হয়, তাহলে একই হবে। তাহলে আমরা বলবো এফ সিএল বিআরআই, তাহলে এটা আমরা 102 পেজে, মানে দুটো উত্তরই হবে এফ সিএল বিআরআই, এফ সিএল বিআরআই। তাহলে দুটো উত্তরই আমরা কত পাবো, 102-এ পাবো, এটা আমরা 102-এ পাবো, এটা আমরা 102-এ পাবো। দেখে নাও, তাহলে উত্তর হয়ে গেল। এ বেশি মৌল বলা আছে, এদের পরমাণু ক্রমাঙ্ক বলা আছে, যেটা নিষ্ক্রিয় মৌল বলা আছে, এসি কোথায় অবস্থান করছে, জেডটা কোনটা ধাতু, আর এ এবং সি দ্বারা গঠিত মৌলের সংকেত লিখতে বলছি। পুরো একদম একই প্রশ্ন, দেখতে পাচ্ছ পুরো সেম কোশ্চেন। তাহলে দেখে নাও উত্তরটা তোমরা পেয়ে যাবে। দেখো 10-এর প্রশ্নের উত্তরটাকে পুরো ব্যাখ্যা করা আছে, সুন্দর করে বলা আছে, খুব ভালো করে পড়ে নেবে এবং উত্তরটা করে ফেলবে। তাহলে এখানে মেন ব্যাপারটা হলো যে, তাহলে 1 নম্বর শ্রেণীতে কে থাকবে, সি মৌলটা 1 নম্বর শ্রেণী থাকবে, আর সি মৌলটা 1 নম্বর শ্রেণী থাকবে, সি মৌলটা হলো ক্ষার ধাতু, আর যৌগটা হবে C2A বা AC2 আমরা লিখতে পারি। দেখে নাও পেজ নাম্বার কত, দেখে নাও এটা 6 কেটে দেবো, পেয়ে যাবে। তারপর দেখে নাও প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিডযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণের নীতি
তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলো লিখতে বলি। প্ল্যাটিনাম তড়িৎদ্বার, দেখে নাও প্ল্যাটিনাম তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণ দেখে নাও। নিধি বলতে মানে এর মধ্যে সামান্য জল নেওয়া হয়, জলের সঙ্গে অ্যাসিড সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে দিলে ওটা কিন্তু অ্যানায়ন এবং ক্যাটায়ন উৎপন্ন করবে। তারপরে আমরা লিখব এই এখান থেকে শুরু করব, অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া লিখে দেবো। দেখে নাও, এটা আমরা টেক্সট বই 114 পেজে পাবো। পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির নীতি এবং সমীকরণ বলতে বলছি। পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির নীতি শর্ত লিখে নাও। এখান থেকে তোমরা বলবে, এখান থেকে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে 1:1 অনুপাতে মিশিয়ে উত্তপ্ত করলে কি উৎপন্ন, প্রথম ধাপে দেখো উৎপন্ন হবে NaCl প্লাস NH4NO3 উৎপন্ন হবে। NH4NO2টা বিয়োজিত হয়ে N2 এবং H2 উৎপন্ন করবে। দেখি না ভালো করে, 124 পেজ আমরা পেয়ে যাব, পেজ নাম্বার 124-এ পেয়ে যাব। তারপর দেখো C2H4 থেকে CH3CH, দেখে নাও ইথিলিন থেকে কি করে ইথেন তৈরি করবে। দেখে নাও ইথিলিন থেকে ইথেন, ভালো দেখে নাও, স্টেপটা ভালো দেখে নাও, খুব ভালো স্টেপটা দেখে নাও, ইথিলিন থেকে ইথেন কেউ তৈরি করবে। এখান থেকে আমরা এইটুকু বললেই আমার উত্তর চলে আসবে। CH2 ডবল বন্ড CH2 প্লাস H2 PD বা র্যানি অনুঘটক CH3 এটা বলে উত্তর পেয়ে যাব। 144 পেজে আমরা উত্তরটা পেয়ে যাব, পেজ নাম্বার 144-এ। মিথেন, ইথেন, ইথাইনের মধ্যে কোনটা ব্রোমিন জলে বর্ণহীন হতে পারে না। দেখো মিথেন হতে পারে না, ভালো দেখো না, মিথেন হতে পারে না, ইথেনও হতে পারে না। কারণ দেখো মিথেন মানে CH4, দেখে নাও CH4, আর ইথেন মানে CH3, তাহলে মিথেন, ইথেন এগুলো হলো সম্পৃক্ত হাইড্রোকার্বনরা কিন্তু ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন হতে পারে না। আরও H2SO4-এর সঙ্গে ইথানোয়িক অ্যাসিড একত্রে উত্তপ্ত করলে কি ঘটবে সেটা লিখতে বলছে। ইথানোয়িক অ্যাসিড বলতে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলবো। দেখে নাও অ্যাসিটিক অ্যাসিড এবং এই বিক্রিয়া দেখে নাও, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বলতে অ্যাসিটিক অ্যাসিড, ইথানল বলতে আমরা বলবো C2H4OH বা ইথাইল অ্যালকোহল। তার সঙ্গে দেখো বিক্রিয়া দেখো না, এই এসচারিফিকেশন বিক্রিয়াটা ঘটবে, পুরোটা লিখে দেবে, উত্তর হয়ে যাবে। তাহলে এসচারিফিকেশন বিক্রিয়াটা পুরোটা লিখে দেবে, তার সঙ্গে ভাষাটা অবশ্যই লিখতে হবে, হয়ে গেল। এরপর দেখো রেকটিফাইড স্পিরিট কি, দেখো 95.6% ইথানল 4.4% জলের মিশ্রণকে আমরা রেকটিফাইড স্পিরিট বলবো। এটা কোথায় ব্যবহার করা হয়, এটাকে আমরা ব্যবহার করব বার্নিশ শিল্প ব্যবহার করব, তারপরে স্পিড ল্যাম্পের জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। আমরা 17তম স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে এখন যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।